শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে নির্বাচনী আলোচনার উত্তাপ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর জাহেদুর রহমান এবং আমাদের সাথে রয়েছেন বিএফইউজের সাবেক মহাসচিব জনাব আব্দুল জলিল ভূঁইয়া। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার এবং আমাদের সাথে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল। প্রথমেই শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে নির্বাচনী আলোচনার উত্তাপ। সাম্প্রতিক সময়ে দেখা গেছে নির্বাচন নিয়ে এবং নির্বাচন ব্যবস্থা আগামীতে কী হবে, যেহেতু নির্বাচন কমিশন এখন বর্তমানে যে কমিশন আছে তাদের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে, এই মুহূর্তে সেই আলোচনাটিও আছে। সার্বিকভাবে সার্চ কমিটির কথা বলা হচ্ছে এবং সংবিধানে যা আইনের যে ভাবে আইনগতভাবে মানে আইন তৈরি করে নির্বাচন কমিশন গঠনের সেই প্রসঙ্গটি এসেছে। সার্বিকভাবে বিষয়গুলো যদি একটু উল্লেখ করেন। জি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ আলোচক সম্মানিত যারা তাদের সকলকে ধন্যবাদ, আমাদের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আপনি যেটা বলেছেন নির্বাচন, হ্যাঁ নির্বাচন আলোচনায় আছে ঠিকই, কিন্তু নির্বাচনের ময়দানে নির্বাচনে বাংলাদেশ দীর্ঘদিন অনুপস্থিত। প্রকৃত যে নির্বাচন সেই নির্বাচন, এখানে নির্বাচন কমিশন আছে, তার পেছনে একটা সরকার আছে, নির্বাচনে যাবতীয় সবকিছুর আয়োজন আছে, ব্যালটও আছে, ভোটের বাক্স আছে, নির্বাচনের কেন্দ্র আছে, কিন্তু প্রকৃত পক্ষে যাদেরকে নিয়ে নির্বাচন, বাংলাদেশের যে ভোটার এবং মানুষ তারা আসলে বাংলাদেশের নির্বাচনের প্রকৃত স্বাদ থেকে বহুদিন হলো বঞ্চিত। সেটা শুরু হয়েছিল আসলে অনি লেভেলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে পাকাপোক্ত করা হয়েছে 2014 সালের যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে, এবং 2018 সালের যে নির্বাচন সেই নির্বাচন, এবং তা আজ অবধি অব্যাহত আছে। বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, উপনির্বাচন, সকল নির্বাচন আজকে মানে চূড়ান্ত ভাবে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছে। মোট কথা, বাংলাদেশের নির্বাচন ছিল একসময় একটা উৎসবের উপলক্ষ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ নির্বাচনকে একটা আনন্দের সাথে গ্রহণ করতো, উৎসবের সাথে গ্রহণ করতো, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে প্রকৃত অর্থেই এখন নির্বাচনটা একটা আতঙ্কের বিষয়। এবং কেন যে আতঙ্কের বিষয়, কেন সেটা করলো আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, তারা পুরনো ঐতিহ্য আছে, দীর্ঘ পুরনো, সেই আওয়ামী লীগের কাছ থেকে মানুষ নির্বাচনের নামে এই ধরনের তামাশা প্রহসন, মানুষের ভোটের অধিকার নিয়ে এই ধরনের নগ্ন খেলা, এটা কোনোভাবেই মানুষ প্রত্যাশা করে। এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আজকে দেখেন, ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হলো, প্রথম ধাপের নির্বাচন, 163টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে 45টি, আপনি জাতীয় সংসদের কথা তো বাদই দিলাম, 45টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে গেল এবং তারা জিতে গেল। বাংলাদেশের রাজনীতিতে ইউনিয়ন পরিষদে আপনি কখনো শুনেছেন যে প্রার্থীর কখনো আকাল পড়েছে? আপনি সিলেটে নির্বাচন হয়ে গেল, অসংখ্য কেন্দ্রের আমরা দেখেছি যে নির্বাচনের কেন্দ্রে কোনো মানুষ নাই, ভোটার নাই, অনুপস্থিত, এবং যে পরিমাণ ভোট পড়েছে জাল জালিয়াতির পরেও সেটাও খুবই দৈন্যতা। বাংলাদেশের মানুষের ভোটে দেওয়ার আগ্রহ তাহলে কি কারণে কমে গেল? ইভেন আওয়ামী লীগের লোকেরাও আজকে ভোট দিতে আসছেন না, কারণ তারা জানে যে বাংলাদেশের নির্বাচনে ভোটের কোনো প্রয়োজন নাই। ভোট ছাড়াই একটা মার্কা যদি পাওয়া যায়, নৌকা মার্কা, তাহলে তারা বিজয়ী হইতে পারে নিশ্চিন্তে, নির্দ্বিধায়। এবং তাদের বিজয়ী করবার জন্য ক্ষেত্র বিশেষে কোনো আওয়ামী লীগেরও প্রয়োজন হয় না, কারোই প্রয়োজন হয় না। নির্বাচন কমিশন তো একটা সাক্ষী গোপাল, এবং তারা এখন বলছে, দেখেন নির্বাচন কমিশনার সেদিন স্বীকার করলেন যে আগামীতে কোনো নির্বাচন রাতের বেলায় অনুষ্ঠিত হবে না, তার মানে রাতের বেলায় নির্বাচন হয়েছিল, ওনারাও স্বীকার করেছেন, কিন্তু উনি রাতের বেলার বলেননি। কথা কি বলেছেন না প্রশ্নবিদ্ধ? বলেছিলেন যে রাতের নির্বাচন বাংলাদেশে আর হবে না, বলেছিলেন সিলেটের একটি অনুষ্ঠানে চিফ ইলেকশন কমিশনার অথবা একজন নির্বাচন কমিশনার। এবং সেদিনও দেখলাম যে এই নির্বাচন কমিশনার নুরুল হুদা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কফিনে পেরেক মেরে অবশেষে উনি উপলব্ধি করেছেন যে রাজনৈতিক সমঝোতা ছাড়া ইলেকশন কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আগের নির্বাচন কমিশনার, তিনিও বলেছেন নির্বাচন কমিশনের মধ্য থেকে আজকে এই ধরনের প্রশ্ন কথা আসছে। শুধু নির্বাচন কমিশন কেন, আপনি সরকারি দলের পক্ষ থেকে অসংখ্য লোক বলেছে, জাতীয় সংসদে বলেছে, এবং সরকারি জোটের যারা পার্টনার মঈনুদ্দিন খান বাদল পরিষ্কার করে বলেছেন, তারপরে রাশেদ খান মেনর পার্টনার, তারা জোটের পার্টনার, তিনিও বলেছেন যে আমরা নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হই নাই। আবার উইথড্র আওয়ামী করে লীগ নিয়েছেন তাদের সে কথা। চৌধুরী সাহেব বলেছেন যে বাংলাদেশে মাত্র আমার এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে। আর কাদের মির্জা সাহেব প্রতিনিয়ত বলছেন, সাইদ কখনো বলেছেন যে নির্বাচনের কারচুপির সাথে মেয়র নির্বাচনে তিনিও জড়িত ছিলেন।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বলেছে, গবেষণা সংস্থা বলেছে, টিআইবি 50টি আসনের উপরে গবেষণা করছিল এবং তারা সেই গবেষণা করে তথ্য উপাত্তে সুনির্দিষ্টভাবে বলেছে যে 33% কেন্দ্রে রাতের বেলায় ভোট হয়ে গেছে। এরপরেও কি বলতে, মানে আপনাকে বুঝিয়ে বলতে হবে বা মানুষ কি জানে না? প্রকৃত অর্থে ওনারা বলবেন কাউসার ভাই একটা রাজনৈতিক দল করে, সেই রাজনৈতিক দলের স্ট্যান্ড। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থাকে তারা যেভাবে ধ্বংস করে ফেললো এবং বাংলাদেশের একটা জেনারেশন যে একবারও ভোট দিতে পারে না। আমি অসংখ্য আওয়ামী লীগেরকে বলতে শুনেছি, অসংখ্য, যে আমরা তো আমরা একটু কাউসার রৌপ্যবাদে ভাইয়ের কাছে শুনে আসি। ভোট জনাব দিতে শহীদুল চেয়েছিলাম, ইসলাম বাবুল, তো ভোট আপনি দেবার বেশ কিছু সুযোগ প্রসঙ্গ উত্থাপন করেছেন, আমরা একটু রিয়াজুল কবির থাকছে কাউসার কাছে একটা শুনে আসি। প্রজন্ম, বাংলাদেশের এক শেষ করি, বাংলাদেশের একটা জেনারেশন একবারের জন্য ভোট দিতে পারে নাই। এর চাইতে দুর্ভাগ্য জাতি, এর চাইতে মানে মানে নাগরিকের অধিকার হরণ আওয়ামী লীগের কাছ থেকে মানুষ আশা করে। অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহচলকদের, ধন্যবাদ এই মধ্যরাত্রে এটিএন এর বাংলার দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন। শহীদুল ইসলাম বাবুল একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন এবং সেই দলের একটা অঙ্গ সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক। উনি যে চিত্রটা তুলে ধরেছেন এটা আসলে একটি বড় রাজনৈতিক দলের ব্যর্থতার চিত্র তুলে ধরেছেন। আজকের বিষয় যদি বলেন যে রাজনীতিতে নির্বাচনী উত্তাপ, দেখুন রাজনীতির একটি মানে সফল প্রোডাক্ট হলো নির্বাচন। 5 বছর পর নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের অবস্থান বোঝা যায়, জনগণ তাকে কিভাবে নিয়েছে, কিভাবে নিচ্ছে, কাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার জন্য বাদ দিয়েছেন। শহীদুল ইসলাম বাবুল যে চিত্র তুলে ধরেছেন, আমি প্রথমে বলেছি এটা একটা ব্যর্থতার চিত্র। দেখুন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ সংস্থা। এখন যে নির্বাচন উত্তাপ শুরু হয়েছে এটা খুব সুখকর ব্যাপার। 2 বছর আগেই সকল রাজনৈতিক দল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চিন্তা ভাবনা করছে এবং বিএনপিকে আমরা মনে করি চিন্তা করতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যত প্রার্থী দেখ একটি আসনে, তাদেরকে 300 আসনে প্রায় 42,000 ভোট কেন্দ্রে প্রায় 2.5 লক্ষ বুথে তাদেরকে এজেন্ট দিতে হবে। এটা হলো ন্যূনতম যোগ্যতা। কারণ ওনারা বলেন এজেন্ট নাকি এলাকায় ঢুকতে দেওয়া হয় না, কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না। যে বড় রাজনৈতিক দল তাদের এজেন্ট কেন্দ্রে রাখতে পারেন না। দেখুন নির্বাচন তো একটা মহাপরীক্ষা, মহা খেলা। এই খেলায় যারা এজেন্ট রাখতে পারেন না, যে অবস্থানে এই দলটি নেমে গিয়েছে জনবিচ্ছিন্ন হয়ে, সেই দলটি অনেক অভিযোগ করতে পারবেন। কিন্তু আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে মোকাবেলা করতে গেলে তাদের সাংগঠনিক ভিত, জনসম্পৃক্ততা বাড়াতে হবে। নয়তো আমি আওয়ামী লীগের সদস্য, আমি গর্ববোধ করি আওয়ামী লীগ এই রাজনৈতিক দলটি উপমহাদেশ একটি বড় রাজনৈতিক এবং প্রাচীন রাজনৈতিক দল। এই দলটির নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে। আজকে গর্ব করে বলি তার সুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ 50 বছরে পা দিয়েছে এবং আমরা একটা অবস্থানে বাংলাদেশকে দাঁড় করাতে পেরেছি। বৈশ্বিক বিপর্যয় করুণাময় কালেও আমাদের সবগুলি সূচক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই বৈশ্বিক বিপর্যয়ে সারা বিশ্বে যে পরিমাণ লোক মারা গেছে, আল্লাহর অশেষ রহমত আমাদের দেশে সেই পরিমাণ লোক মারা যায়নি। অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার, অর্থনৈতিক বলতে চাই, উন্নয়ন বা অগ্রগতি সেগুলোর বিষয়ে আপনি বলবেন। কথা। আমি শুধু একটি বিষয় যোগ করি, সেটি হচ্ছে নির্বাচনী ব্যবস্থার যে প্রসঙ্গের কথা আসছে, সেখানে বিএনপির সাংগঠনিক দুর্বলতা, বিএনপির অংশ না নেয়া, সেটি তো নিঃসন্দেহে আমলে নেয়ার বিষয়। পাশাপাশি আপনার কাছে কেন মানে এটি মনে হয় কিনা বা কেন এই ঘটনাটি ঘটছে, এই যে আমরা সাম্প্রতিক সময়ে দেখছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এটি নিঃসন্দেহে হয়তো সংবিধান অনুসৃত বা সংবিধানের দিক থেকে দেখতে গেলে সাংবিধানিকভাবে কোনো সমস্যা নেই, কিন্তু এই নজিরটি যদি খুব ফ্রিকুয়েন্টলি চলতে থাকে, একটি সময় যখন দেখা গেছে একটা পরিবারের মধ্যেও বাবা, ছেলে বা আত্মীয় তাদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা হতো নির্বাচনে এই দেশে, আর সেই দেশে এসে এখন প্রতিদ্বন্দ্বী পাওয়া যাচ্ছে না, বিনা প্রতিদ্বন্দ্বী। আপনাকে লক্ষ্য রাখতে হবে, এখন জাতীয় সংসদের মতো স্থানীয় সরকার নির্বাচনগুলি দলীয়ভাবে হচ্ছে, জাতীয় প্রতীকে হচ্ছে। যখন
কোনো জাতীয় রাজনৈতিক দলের প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে কিন্তু কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চায় না। পারিবারিক ঐতিহ্য নিয়ে, সামাজিক অবস্থান নিয়ে বা লোকালয় নিয়ে কেউ এখন আর প্রার্থী হতে চায় না। কারণ দলীয় প্রার্থীর পক্ষে প্রতিটি জায়গায় পক্ষে বিপক্ষে লোক থাকে। এখন দেখতে হবে, যেহেতু বিএনপি যদিও মুখে মুখে বলে যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছি না, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি বিভিন্ন জায়গায় তারা করছে এবং নির্বাচিত হচ্ছে। এটা আপনারা করে দেখবেন, জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় নির্বাচন হতে প্রার্থী অনেক সংখ্যা করে, স্বতন্ত্র প্রার্থীর 1% স্বাক্ষরের কারণে অনেক প্রার্থী কমে গিয়েছে। স্থানীয় সরকারও যেহেতু দলীয় ভাবে হচ্ছে, তো একটি বড় দল ছাড়া অন্য কেউ প্রার্থী সাধারণত হন না। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আরেকটা সমঝোতার ব্যাপারটা একটু বলতে চাই, যে আমি আসবো আপনার কাছে, আপনি পরের পর্বে হয়তো বলবেন। আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাব। পাশাপাশি আরেকটি বিষয়, যে এই যে আপনি বললেন স্থানীয় সরকার পর্যায়ের, কিন্তু আমরা জাতীয় পর্যায়ের যে উপনির্বাচন সেখানেও দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। এমন বিএনপি না হয় না আসলো, কিন্তু জাতীয় পার্টির যিনি আসবার কথা পরবর্তীতে উনিও পদত্যাগ করেছেন এবং দলকে না জানিয়ে করেছেন, দল বহিষ্কারও করেছে, এ ধরনের ঘটনাও ঘটেছে। তো এগুলোর ব্যাখ্যা আসলে একটা প্রার্থী যদি প্রার্থী প্রত্যাহার করেন এবং দলীয় প্রার্থী, সেখানে আমাদের প্রার্থী কি করা আছে? জি জি, না আপনাদের কিছু করার নেই। মানে এই ঘটনাগুলো কেন ঘটছে সেটি উদ্বেগ বাড়াচ্ছে কিনা, এখানে গণমাধ্যম সাথে জড়িত জনাব আব্দুল জলিল ভুঁইয়া আছে, উনিও হয়তো বলবেন। আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাব। জি ডক্টর জাহিদুর রহমান। ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে উত্তাপ, নির্বাচন নিয়ে উত্তাপ, নির্বাচন নিয়ে আলোচনায় উত্তাপ, নিশ্চিতভাবে আমাদের আসলে রাজনৈতিক দলগুলো এখন এই আলোচনা করছে। একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনে উত্তাপ না থাকাই ভালো। আমি নির্বাচনের জায়গাটাতেই আগে যাই। কিন্তু আমাদের মতো দেশগুলোতে উত্তাপ তৈরি হয়, চাই বা না চাই। আমাদের পাশের দেশে যথেষ্ট ভাইব্রেন্ট, অন্তত ইলেকট্রাল ডেমোক্রেসিটা কাজ করছে। ডেমোক্রেসিতে অনেক কম্পোনেন্টস আছে, ওখানে সবগুলো কাজ করছে না, কিন্তু ইলেকশনটা কাজ করছে এবং প্রচুর উত্তাপ তৈরি হয়, নানা রকম ঘটনা ঘটে। ওই ব্যাপারগুলো থেকে আমরা অনেক দূরে সরে চলে গেছি। সো আমাদের উত্তাপটা আসলেই এই মুহূর্তে কথার মধ্যেই আছে। আমরা সকালে ঘুম থেকে উঠলেই দুই বড় দলের দুই প্রধান নেতাকে পরস্পরের বিরুদ্ধে কথা বলা, এই উত্তাপ চলছে। নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, আদৌ নির্বাচন কমিশন সঠিক নির্বাচন করতে পারবে কিনা। আমি সেই জায়গাগুলোতে আসি। তার আগে কাউসার ভাইয়ের কয়েকটা কথার একটু জবাব দিতেই চাই। উনি একটা শব্দ ব্যবহার করেছেন যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। খেয়াল করুন, আমরা না শব্দেরও এক ধরনের, আমরা সাবকনশিয়াসলি বলে ফেলি। একটা নির্বাচন করছি, বাংলাদেশ স্বাধীনতার 50তম বছরে আছে, আমরা এজেন্টদেরকে, উনি বলছেন এজেন্টদেরকে টিকে থাকতে পারতে হবে। এত বড় দল, তার এজেন্ট কেন থাকতে পারছে না? তার মানে দেখুন, প্রতিটা শব্দের মধ্যে শক্তির প্রশ্ন জড়িত আছে। মানে আমরা 50 বছর বয়সী একটা দেশ, সেই দেশে দাঁড়িয়ে আজকে কিভাবে এজেন্টকে টিকে থাকতে হবে, কিভাবে ক্ষমতাসীনকে মোকাবেলা করতে হবে, এই শব্দগুলো এগুলো আমরা করি, সত্যিই করি। কাউসার ভাই যা বলছেন এগুলো আমরা এভাবে নিজেরাও বলে, এমনকি হয়তো বিএনপিও সেভাবে বলে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই ইলেকট্রাল সিস্টেম 50 বছরে একটা পাওয়ার ট্রান্সফারের পথ আমরা কিন্তু তৈরি করতে পারিনি। ডেমোক্রেটিক একটা কান্ট্রি বা যে কোনো একটা দেশে, এমনকি রাজতন্ত্র যখন ছিল, আপনি দেখবেন ওই রাজ্যে সবচেয়ে বড় কেওস, রাজ্য ভেঙে গেছে, যুদ্ধ হয়েছে, একটা বড় কারণ ছিল স্মুথলি পাওয়ার ট্রান্সফার করতে না পারা। আরব স্প্রিংয়ের কথা খেয়াল করুন, যেই দেশগুলোতে আপরাইজিং হয়েছে সবগুলো ডিক্টেটোরিয়াল কান্ট্রি ছিল। মোটামুটি তিউনিসিয়া, ইজিপ্ট, এগুলো এখনো ডিজাস্টারাস অবস্থায় যায়নি, কিন্তু একটা দেশ সিরিয়া ডিজাস্টারাস অবস্থায় চলে গেল না? একটা সিভিল ওয়ার 10 বছর ধরে চলছে, সেখানে 5 লাখের মতো মানুষ মারাই গেছে, 10 লাখের মতো মানুষ পঙ্গু হয়েছে। কেন হয়েছে? বিকজ অফ ল্যাক অফ পাওয়ার ট্রান্সফার। মিয়ানমারে একটা ইলেকশন হলো কয়েকদিন আগে, মিলিটারি ওখানে কনস্টিটিউশনালি অনেক পাওয়ার, তার সিট ম্যান্ডেটরি, তার কতগুলো মিনিস্ট্রি, তার হোম মিনিস্ট্রি, বর্ডার মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি, সব তার কনস্টিটিউশনালি মিলিটারির লোক যাবে। তারপরে ওখানে এনএলডি গেল, এনএলডির হাতে অত পাওয়ারও নাই, কিন্তু পাওয়ারটা দিল না। কি দাঁড়ালো এখন? সেখানে সমস্যা তৈরি হচ্ছে এবং একটা সিভিল ওয়ারে ফুল ফ্লেজে ঢুকে যায় কিনা, তো জাতিসংঘ মাসখানেক আগেও বলেছেন। আমি যেটা বলতে চাইছি, বা আমরা স্বাধীন হলাম কোন জায়গা থেকে? আমরা যদি মুক্তিযুদ্ধের আগের জায়গায় দাঁড়াই, এটা তো পাকিস্তানের একটা সিভিল ওয়ার ছিল স্বাধীন হওয়ার আগে। হয়েছিল কেন? বিকজ একটা বিজয়ী দলকে ক্ষমতা ট্রান্সফার করা হচ্ছিল না। আমাদের ঘোষণাপত্র আমরা লিখেছি এগুলো। তার মানে আমরা না আজকেও কত বড় ঝুঁকি আমরা তৈরি করছি, আমরা কিন্তু টের পাচ্ছি না যে আমরা এখনও নির্বাচন মানে শক্তি প্রয়োগ, নির্বাচন মানে শক্তি দিয়ে টিকে থাকা, নির্বাচন মানে শক্তি দিয়ে ঠেকানোর চেষ্টা করা, এই জিনিসগুলো খুবই দুর্ভাগ্যজনক এবং এগুলো থেকে যেদিন আমরা না উঠবো জাতি হিসেবে আমরা ঝুঁকিতে থাকবো। 1, 2 হচ্ছে, কাউসার ভাই খুব উন্নয়নের কথা বললেন।
খুব কমন প্রোপাগান্ডা। আমি অনেক আলোচনা করতে পারি, আমি লিখেছি, অনেক কথা বলেছি এগুলো নিয়ে, যে উন্নয়ন বলতে ওনারা যা বোঝান একটা ডিফারেন্ট শো করেন, আমি সেটা নিয়ে আমার যথেষ্ট বক্তব্য দিতে পারবো। কিন্তু আমি যুক্তির খাতিরে, তর্কের খাতিরে ধরে নিলাম যে অনেক উন্নয়ন হয়েছে, কথার কথা। তো সেই উন্নয়ন দিয়ে কি আপনি আপনার ক্ষমতায় থাকার লেজিটিমেসি তৈরি করতে পারেন? ক্ষমতায় থাকার জন্য না দুটো লেজিটিমেসি পৃথিবীতে এক্সিস্ট করেছে। একটা সময় রাজারা কেউ বল প্রয়োগে করতেন, আর কেউ বলতেন উনি গডের রিপ্রেজেন্টেটিভ। অনেক রাজা সেটা মনে করতেন। সো আমি কেন তোমাকে শাসন করছি? কারণ আমি গড আমাকে সিলেক্ট করেছেন। আমি করছি কেন? আমার ক্ষমতা আছে, আমি যুদ্ধ করে, মঙ্গলরা সব যুদ্ধ করে নিয়ে নিয়েছে। না, ওনারা আচ্ছা, উন্নয়নের কথা বলছেন এই না, জন্যই আমি যে আসছি। উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে, সুতরাং তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করছে। আসছি আমি সেই জায়গাটায়। সো আপনি ক্ষমতায় থাকার লেজিটিমেসি যদি ডেমোক্রেসি বিশ্বাস করেন, মানুষের ম্যান্ডেট, তাই তো? সুতরাং আপনি যদি অনেক উন্নয়নও করেন, তারপরও আমার রাইট আছে, আপনার উন্নয়ন আমি পছন্দ করলাম না, আমি আপনাকে ভোট দেবো না, এবং সেটা মেনে নিতে হবে। এই যদি মানে মজাটা হচ্ছে এই জায়গায়, ওনাদের উন্নয়ন বা সব কিছু যদি ওনারা সত্যিই বিশ্বাস করতেন, আজকে নির্বাচনে এই জায়গায় আসতো না। আর আমি আপনার পয়েন্টে একটা কথা একটু বলি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন কিন্তু আসলে সংবিধান স্বীকৃত বিষয় না। আমাদের সংবিধানের আর্টিকেল 11-এ প্রতিটা পর্যায়ে নির্বাচনের কথা আছে, এবং সংসদ নির্বাচনের ক্ষেত্রে আর্টিকেল 65 স্পষ্টভাবে বলা হয়েছে প্রত্যক্ষ ভোটে। সুতরাং প্রত্যক্ষ ভোটে যদি আপনি নির্বাচিত না হন, এটা নির্বাচন না। ইনফ্যাক্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কথা আছে আরপিও, যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যেটা সেটার মধ্যে আর্টিকেল 19-এ ওই জিনিসটা আছে। এটাও ইনফ্যাক্ট মানে ওখানে আছে। সুতরাং আমাদের সংবিধানের চেতনা অনৈতিক হচ্ছে বলা যায়, কিন্তু বেআইনি না। বেআইনি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের কনস্টিটিউশনের স্পিরিট এটা না। তার মানে হচ্ছে এই যে মানুষ নির্বাচন করছে না, এটা আলটিমেটলি আমাদের কনস্টিটিউশন অনুযায়ী হচ্ছে না। ভাইয়া যেটা বললেন যে মানুষ এখন অন্য দল নেই বলে স্বতন্ত্র হচ্ছে না, আমি একটা ছোট রিপোর্টের কথা উল্লেখ করতে চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এবার এই ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যে ঘটনাটা ঘটেছে, সেটা হলো বাগেরহাটে সবচেয়ে বেশি আনকন্টেস্টেড প্রার্থী জিতেছে। ওখানকার কয়েকজন টেন্টেটিভ প্রার্থীর সাথে বিবিসি বাংলা কথা বলেছে। কথা বলার পর তারা সরাসরি বলেছে যে তারা প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে প্রার্থী হতে দেয়া হয়নি। কারণ আপনি মানে 47টার মধ্যে সম্ভবত প্রায় 40টাই একই জেলায় ঘটনাচক্রে, এবং প্রত্যেকটা জেলায় একই ঘটলো, এবং 1% ভোট নিয়ে একজনও স্বতন্ত্র নির্বাচন করছে না। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে, আমরা এই দেশে থাকি, আমরা জানি আমি আসলে কি একটু জলিল ঘটছে। ভাইয়ের কাছে শুনে আসি। জনাব আব্দুল জলিল ভাইয়া, সার্বিকভাবে আপনি শুনছিলেন তিনজনের আসলে আলোচনায়। আমি তিনজন রাজনীতিবিদের কথা শুনছিলাম। গণমাধ্যম কর্মী হিসেবে আপনারও পর্যবেক্ষণ রয়েছে, হ্যাঁ, দীর্ঘদিনের পর্যবেক্ষণ। আমি বিএনপির নেতা, সবাই তরুণ, আমার মনে হলো সবাই তো তরুণ তরুণ নেতা, তাদের হাতে জাতির ভবিষ্যৎ, সব মিলিয়ে যে আমরা আলোচনা ছিল নির্বাচনী উত্তাপ এবং নির্বাচনী আলোচনার উত্তাপ। নির্বাচনী আলোচনার উত্তাপ ইত্যাদি ইত্যাদি। এই কথাটি আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতিসংঘ থেকে ফিরে আসলেন, এসে প্রেস ব্রিফিংয়ে তিনি নির্বাচন কিভাবে গঠিত হবে, কমিশন সে বিষয়েই কিন্তু একজন সাংবাদিক প্রশ্ন করাতে তিনি বলেছিলেন কিভাবে হবে, যার ফলে তার আগেও প্রত্যেকটা দল, ইভেন বিএনপি, আওয়ামী লীগ তো আছেই, সরি, তারা আপনার প্রস্তুতি কিন্তু ভিতরে ভিতরে নিচ্ছে। মুখে যাই বলুক না কেন যে আগামীতে যে 2 বছর পরে যে জাতীয় সংসদ নির্বাচনটি হবে, সবাই অংশগ্রহণের জন্য, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটা আমাদের দেশের বড় দল। এখানে এই কথাগুলো বলতে যে আমাদের নেতারা এখানে ইউনিয়ন পরিষদের কথা তুলেছেন, তারপরে কিভাবে আগে ভোট হয়েছে, রাতে ভোট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিটি আছে, রাজনৈতিক সংস্কৃতির কথাটা হচ্ছে, আমরা ঐতিহাসিকভাবেও যদি আলোচনা করি, যে আমাদের তরুণ বন্ধু বলছিলেন মিয়ানমারের কথা, মিয়ানমারের নির্বাচিত যারা হলেন তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিল কারা? আর্মি। বাংলাদেশ এবং পাকিস্তান বিভিন্ন সময়ে এই যে আর্মি আছে, মানে এদের অ্যাম্বিশাস যা আর্মি অফিসাররা আছে, তারা বিভিন্ন সময়ে আমাদের যে গণতান্ত্রিক ধারাটা আছে, পদ্ধতিটা আছে, রাজনীতিবিদরা যেটা চায় সেটাকে থামিয়ে দিয়েছে। যেমন ধরেন আইয়ুব খান থামিয়ে দিয়েছে, আপনার ইয়াহিয়া খান থামিয়ে দিয়েছে, আপনার বাংলাদেশের মধ্যে জিয়াউর রহমান সাহেব থামিয়ে দিয়েছে, এরশাদ সাহেব থামিয়ে দিয়েছে।
তারপরে আবার রাজনীতিবিদ যারা আছেন, যারা নির্বাচিত হয়ে এসছেন, তারাও যে সব সময় গণতান্ত্রিক আচরণ করেছেন তা নয়। কাজেই আমরা কিন্তু যে সমস্ত স্টেক হোল্ডারগুলো আছে সকলেই কোনো না কোনোভাবে এই যে নির্বাচনী ব্যবস্থাটা দাঁড়াতে পারল না, এটার কিন্তু দায় আছে। প্রত্যেকটা দলই যারা ক্ষমতায় গিয়েছেন, বিশেষ করে তারা, এবং যারা বিরোধী দলে ছিলেন তারাও, আমাদের সে ধরেন বাম রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সঠিক ভূমিকা পালন করতে পারে নাই। তারা স্থিরই করতে পারেনি তারা কি চায়। দুইটা জাতীয়তাবাদী, একটা হলো আমরা ছোট সময় পড়েছি, একটা হলো সেন্ট্রাল লেফট, একটা সেন্ট্রাল রাইট। বিএনপি সেন্ট্রাল রাইট, আওয়ামী লীগ হচ্ছে সেন্ট্রাল লেফট। এই যে দুইটা দল আছে, এই দুইটা দ্বিদলীয় যে রাজনীতি চলছে, পৃথিবীর বহু দেশে এই রাজনীতির ইয়েটা আছে। শুধুমাত্র একটু কনস্ট্রাকটিভ চিন্তা করলেই কিন্তু আমরা জাতি, মানুষ মুক্ত হতে পারে। এ কথাগুলো আমরা রাজনীতিবিদরা বিবেচনা করবে, এটা আমরা আশা করি। আরেকটি কথা আমি বলতে চাই যে এই যে বর্তমানে ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণ হচ্ছে, আওয়ামী লীগের কাউসার সাহেব কথাটা বলেছেন যে যেহেতু এটা দলীয় নির্বাচন, দলীয় নির্বাচন হচ্ছে, দলীয় প্রতীকে মানে দলীয়ভাবেই নির্বাচনটা হচ্ছে। এই দলীয়ভাবে নির্বাচন আগে দেখবেন ইউনিয়ন পরিষদে আপনার বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করত। এখন হচ্ছে যে বিএনপি তো বয়কট করে ফেলেছে, আওয়ামী লীগ একমাত্র দল আছে এর মধ্যে, আর বাকিগুলি তো আওয়ামী লীগের এলাই। যেভাবে আমরা বলি না, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ফলে হয়েছে কি যে যারা সাধারণ মানুষ থেকে যারা দল করেন না, তারা স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো আছে এটা অংশগ্রহণ করবে। আর তারা ভাবে যে দলীয়ভাবে হচ্ছে আমি করে কি লাভ, এই যে কি করে লাভ, আমি জিততে পারবো কি পারবো না। আর দলের লোকরা যখন অংশগ্রহণ করে, তাদের দলের অনেক কর্মী আছে, একবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত তাদের, গ্রাম পর্যায়ে পর্যন্ত তাদের কর্মী আছে, কিন্তু যিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান তাকে কিন্তু কর্মী তৈরি করতে হবে। তো এই পর্যায়ে এসে কেউ আর সাহস পায় বলে আমার মনে হয়, যারা যারা সাহস পায় বিভিন্ন জায়গায় হয়েছে, এটা কারা হয়েছে, আপনার আওয়ামী লীগ দলীয়ভাবে যারা নমিনেশন পায় না, বিদ্রোহী প্রার্থী হয়েছে এবং সেখানে কিন্তু অনেকে জিতেছে। আসলে যদি আমরা সত্যিকার অর্থেই মানে এই নির্বাচনী ব্যবস্থাটাকে কার্যকরী করতে চাই, ঐতিহাসিকভাবেই আমাদের কোনো দল বা সরকার যারা পরিচালনা করেছে, একটি সত্যিকার অর্থের নির্বাচন কমিশন আমরা বাড়াতে পারি নাই। কেন পারলাম না, এই বিষয়ে বিস্তারিত আরো শুনবো। ব্যর্থতার দায়টুকু আমাদের সকলের। আমি আবার আসবো আপনার কাছে। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাদের পক্ষ থেকে আমরা কিন্তু আসলে শুনছি যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, নির্বাচনী ব্যবস্থায় যে নির্বাচন কমিশন গঠনের কথা বলছেন, সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাব সেই অর্থে দেখছি না। সেই বিষয়ে কি আপনাদের পরিকল্পনা বা কাজকর্ম সেটি কিরকম চলছে? শোনেন, আজকে আমাদের দলের মাননীয় মহাসচিব বলেছেন যে আমাদের কাছে যদি সহযোগিতা চাওয়া আলোচনা করতে বলা হয়, আমরা সুনির্দিষ্টভাবে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, পরিষ্কার বক্তব্য। আর উদ্যোগটা তো সরকারকে থেকেই নিতে হবে, যেহেতু তারা ড্রাইভিং সিটে আছে, যেভাবেই থাকুক। তো যাই হোক, আমি ওই আলোচনা শুনছিলাম, আমাদের এই বিএপির যে সাংবাদিক ভাই এবং কাউসার ভাইয়ের কথা শুনছিলাম, জাহিদ ভাইয়ের কথা শুনছিলাম। আমাকে ওই জীবনানন্দ দাশের ওই কবিতার অংশটি যে বলতে হয় যে অদ্ভুত আধার এসেছে এক, অন্ধ যারা তারাই আজ চোখে দেখছি। এই কারণে বলছি, ওই যে ভাই যেটা বললেন যে জিয়াউর রহমান এবং এরশাদ সাহেব নির্বাচনী ব্যবস্থাকে, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এবং এই আমলে বা বিএনপি বা আওয়ামী লীগ একটু একটু কোনো কোনো ভাবে খুব কুসুম কুসুম একটা হয়তো ক্ষতি করে থাকতে পারে। কিন্তু ভাইয়ের কাছে আমি যদি প্রশ্ন করি, এই যে শত শত কেন্দ্রে, শত শত কেন্দ্রে 100 ভাগ, 99.99% থেকে 100 ভাগ ভোট কিভাবে পড়লো? এটা কি এরশাদ সাহেব স্বৈর শাসক এরশাদ সাহেবের আমলে এরকম হয়েছিল, না জিয়াউর রহমানের আমলে এরকম হয়েছিল? দেখেন, একটা রাজনৈতিক দল 13 বছর হলো বিরোধী দল, আর 2 বছর হলো তাদের আন্দোলনের ফসল একটা সরকার, তার চাইতে একটা মানে ফ্যাসিস্ট বাস্তবতা। সেই অবস্থার মধ্য দিয়ে মোকাবেলা করে 1,02,000 মামলা, 35 লক্ষ আশি, যেই দলের শীর্ষ নেত্রীকে একটা কনভিকশন দিয়ে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে, দ্বিতীয় শীর্ষ ব্যক্তি দেশে আসতে পারছেন না, আসতে দেওয়া হচ্ছে না 12 বছর। মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ
শত শত মামলার আসামি, প্রায় 1000 মানুষকে গুম করা হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু, এবং আমাদের মতো মানুষ যারা প্রত্যেকেই অসংখ্য মামলা নিয়ে আমরা রাজনীতি করছি। আমাদের এখানে কথা বলতে হচ্ছে, সেটাও মেপে মেপে বলতে হচ্ছে, মেপে মেপে বলতে, ওরা যেভাবে ইচ্ছা বলতে পারবে। এজেন্ট যে দিবে, নির্বাচনের আগে আমার মতো মানুষকে পাখির মতো ধরে নিয়ে জেলখানায় পড়া হলো। আমি জেলখানায় গিয়ে দেখেছি সেখানে একটা মানবিক বিপর্যয়ের বাস্তবতা ছিল। সারা বাংলাদেশের জেলখানায়, আমি ঢাকা জেলে ছিলাম, সেখানে ঠাই নাই, উঠবার জায়গা নাই, বসবার জায়গা নাই, মানে একটা ভয়াবহ মানবিক বিপর্যয়। এজেন্টদেরকে এই বুথের মধ্য থেকে ধরে এনে যেখানে আওয়ামী লীগ পারেনি সেখানে পুলিশ প্রশাসন ধরে এনে শত শত হাজার হাজার এজেন্টকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, কেন্দ্র থেকে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে। প্রায় 100 প্রার্থীকে হামলা করে আহত করে একাধিকবার ঢাকা শহরে মির্জা আব্বাস সহ তার স্ত্রী সহ। এইভাবে নির্বাচন মানে কি বাংলাদেশে একটা মল্লযুদ্ধ? ওই যে যেটা জাহিদ ভাই বললেন 50 বছর, একটা স্বাধীনতার 50 বছর একটা জাতির জীবনে কি খুবই কম সময়? আর ব্যক্তির জীবনে তো মানে খুবই বড় সময়। সেই সময় এসে আমরা নির্বাচনের নামে কি মল্লযুদ্ধ করব? নির্বাচনের নামে কি মানুষ পুড়িয়ে কান পাউডার দিয়ে আমরা অধিকার আদায় করব? নির্বাচনের নামে কি ওই সাপের মতো মানুষ পিটিয়ে পিটিয়ে আমাদেরকে অধিকার আদায় করতে হবে? এই যদি বক্তব্য হয় আর এই যদি বাস্তবতা হয়, তাহলে আর আসলে আমার কিছু বলবার নাই। সেই জন্য বলি যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, তারা সত্যিকার অর্থে হয়তো বক্তব্যে তারা বলতে পারবেন যে তারা নির্বাচন করেছেন, সুন্দর করেছেন, উন্নয়নের কথা যদি বলেন বলতেও পারেন, সেটা নিয়ে অনেক বক্তব্য আছে। উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া, আইবিও উন্নয়ন আছে, এরশাদ সাহেবের সময় উন্নয়ন হয়েছে। 13 বছর একটা সরকার যেভাবেই হোক ক্ষমতায় আছে, গায়ের জোরে হোক, বন্দুকের জলে হোক, প্রশাসনের কারণে, প্রশাসনের উপর ভর করে যে আছে, সেটা এখন সরকারের মধ্য থেকে বলছে, তাদের জোটের মধ্য থেকেও বলছে, এবং বিভিন্ন গণমাধ্যমে এসছে, এটা জাতির সামনে পরিষ্কার। সেজন্য বলে আওয়ামী লীগের সাথে এটা যায় না। আওয়ামী লীগ পুরনো রাজনৈতিক দল, কি হতো তারা যদি নির্বাচন ব্যবস্থাটাকে এভাবে ধ্বংস না করতো? একবার হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতো না। কিন্তু যেই আওয়ামী লীগ, এই যে কাউসার ভাইয়ের মতো নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্বের কি মূল্য আছে? গোটা বাংলাদেশে আজকে তো কোনো রাজনীতি নাই। রাজনীতি যদি না থাকে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব, তাদের তো কোনো মর্যাদা নেই। এখন সরকারি প্রশাসন তো যন্ত্র বলছে যে শাসক দলের যারা নেতৃত্ব তারা একটা দুর্বৃত্তের দলে পরিণত হয়েছে। বরিশালের ঘটনায় আমরা শুনেছি এবং পরিষ্কার তারা বিবৃতি দিয়ে বলেছে, বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে গেল, এটা বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বের কিন্তু ইতিহাসের কাছে একদিন জবাবদিহি করতে হবে। আমাদের একটা প্রজন্ম আছে, পরবর্তী প্রজন্ম আছে, এই আওয়ামী লীগ অনেক মহামানবের অবদান আছে। এই আওয়ামী লীগকে, আওয়ামী লীগ একটা দন্যতা, একটা পতিত রাজনৈতিক দল। আমি বলি, শেষ করে দিই 30 সেকেন্ডে, আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল কিন্তু এখন নেই। হয়তো তারা গায়ের জোরে ক্ষমতায় আছে, এটা একটা হয়তো আরো কিছুদিন তারা থাকলেও থাকতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের ইতিহাসে আজকের নেতৃত্ব যে কলঙ্ক লেপন করলো, এর জন্য যুগ যুগ আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের কর্মীদের কাছে দেশের মানুষের কাছে। ধন্যবাদ। আমি একটু শুনে আসি। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আপনি বলবেন আলোচকদের মধ্যে থেকে যে কথাটি এসেছে যে নির্বাচন তো আসলে উৎসবের হবার কথা ছিল, বা আমাদের ঐতিহ্য অনুযায়ী সেই উৎসবের নির্বাচনটি কেন যুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে, সেই বিষয়টি যদি একটু আলোকপাত করেন। জনাব এবিএম রিয়াজুল কবির কাউসার, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু জনাব জলিল ভুঁইয়ার কাছে শুনে আসি। জনাব আব্দুল জলিল ভুঁইয়া। আমি বাবুল সাহেবের কথাগুলি শুনছিলাম যে দেখুন, রাজনীতি আর সামরিক শাসন দুইটা এক জিনিস না, একটার সাথে একটা যায় না। আমি জিয়াউর রহমান সাহেবের কথাটা আমি এই জন্য বলেছিলাম, আমি আইয়ুব খানের কথা বলেছি, আমি ইয়াহিয়া খানের কথা বলেছি, আবার জিয়াউর রহমান সাহেবের কথা বলেছি, আবার এরশাদ সাহেবের কথা বলেছি। আমি এই জন্য বলছি, আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসেন তখন আপনার হানা ভোট হয়েছিল। আমি বলতে পারি যে এমনও কেউ তো ভোট দিতে যায় নাই হানা ভোটে, কিন্তু শতভাগ ভোট পড়েছে। আপনার এমনও আছে যে বিকাল 3টার মধ্যে রেজাল্ট হয়ে গেছে, ভোট তো 5টা পর্যন্ত হওয়ার কথা। তখন বাংলাদেশ বেতার ছিল, রেডিও বাংলাদেশ হলো। রেডিও বাংলাদেশ থেকে ঘোষণা করা হয়েছে, আমি একটা সেন্টারের নামও বলে দিই, সেটা হচ্ছে কেরানীগঞ্জের ভাওয়াল খানবাড়ি সেন্টার। আমার রাজনীতিবিদ বন্ধুরা ভেরিফাই করতে পারেন। আরেকটি কথা আমি বলি, নির্বাচন প্রক্রিয়াটাকে বিভিন্ন কায়দায়, ধরেন কেরানীগঞ্জের কথাই যদি বলি আমি, সেখানে আপনার
খুনি মেজর ডালিমের বাবা রাজনীতিতে আসলেন ৭৯ সালের যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের সময় তার ভয়ে আওয়ামী লীগের প্রার্থী যিনি ৭৩ সালে এমপি ছিলেন জনাব বুরহানুদ্দিন আহমেদ গগন, আমি কিন্তু নাম ধরে বলছি, হি ওয়াজ ফোর্সড টু উইথড্র হিজ নমিনেশন। কাজেই নির্বাচন আমি কিন্তু একজনকেই দায়ী করিনি, আমি সকলকেই বলেছি যে আজকে ৫০ বছরে আমাদের নির্বাচনী ব্যবস্থা সঠিক পর্যায়ে আনা গেল না কেন। এই যে একটা উৎসবের নির্বাচন হওয়ার কথা, আপনি কি বলে আমাদের নির্বাচন, সব নির্বাচন কি উৎসবের নির্বাচন হয়েছে? সব নির্বাচন উৎসবের হয় নাই। আপনার আমি আরও আমার এখানে আমি বলতে পারি যে কাউকে আপনার নির্বাচনে দাঁড়াতে দেওয়া হয় নাই, আমার ইউনিয়নেই দাঁড়াতে দেওয়া হয় নাই বিনা প্রতিনিধি। তখন তো ধরেন আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল ক্ষমতায়। আমি একটু রিয়াজুল কবির কাউসারের কাছে যাব, সম্ভবত আমরা ওনাকে পেয়েছি। বিবেচনা রাখার জন্য আমি আমাদের রাজনৈতিক বন্ধু নেতাদের প্রতি আমি অনুরোধ করব, সকলের কথা। জনাব রিয়াজুল কবির কাউসার, আপনি শুনতে পাচ্ছেন? এখন এখানে একটা কথা বারবার এসেছে, জি, 50 বছরে বাংলাদেশ, আমরা গর্বিত বোধ করি বাংলাদেশ 50 বছরে পা দিয়েছে। কিন্তু এই 50 বছরের মধ্যে স্বৈরাচার সরকার, সামরিক সরকার, অনির্বাচিত সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এসব মিলে কত বছর? 28 বছর ছিল। 28 বছর যদি যে দলীয় গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার পরিচালনা করত, তাহলে বাংলাদেশের চেহারা অনেক দূর এগিয়ে যেত। দেখুন, এখানে ইলেকশন ব্যবস্থা ভাই বলেছেন যে দেশ স্বাধীন হওয়ার 72 সালের 10 জানুয়ারি দেশ বঙ্গবন্ধু দেশে আসার পর 73-এ কিন্তু নির্বাচন দেওয়া হয়েছিল। অর্থাৎ দেশে যেন একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়। দুর্ভাগ্য 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সপরিবারে হত্যা করা। এরপর আমরা কি দেখলাম? ওনারা জিয়া রহমানের কথা বলেন, জিয়া রহমান যদি বঙ্গবন্ধুর কিলিং এ না থাকতেন, ওনার সেই নির্বাচনে যে ওনার দল জয়ী হয়েছিল সেখানে নির্বিরোধ পাশ করা হয়েছে। অর্থাৎ উনি পিছন থেকে সব কলকাঠি নেড়েছেন এবং উল্লেখ করেছেন যে হানা ভোট দিতে শুরু, মানুষ ভোট দিয়েছে, বাক্স একটা হার, না ভোট নেই, সে থেকে শুরু। তারপর বিভিন্ন স্বৈরাচার সামরিক শাসন আমরা দেখেছি, 10টা হুন্ডা, 20টা গুন্ডা, কেন্দ্রটা ঠান্ডা। তারপর কিন্তু আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একদিকে বাতের আন্দোলন, একদিকে ভোটের আন্দোলন। তখনই কিন্তু আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকার কি দেখলাম? সংবিধানে ছিল 90 দিনের তত্ত্বাবধায়ক সরকার থাকবে। সেই তত্ত্বাবধায়ক সরকার হলো প্রায় 2 বছর। তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি সারা বাংলাদেশের 16 কোটি লোকের মধ্যে একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান পেলেন না, উনি নিজেই হলেন। এই দেখলাম। ভাই, আমরা এই ইতিহাসগুলো জানি, আমরা সামনের দিকে আগাতে চাই। হ্যাঁ, আমরা যেটা বলতে চাই, দেখুন, হ্যাঁ, এটা খুব ভালো লক্ষণ যে আগামী নির্বাচন আরো 2 বছর বাকি। আমরা লক্ষ্য করে রেখেছি, আমরা যদিও বলি বড় দল বিএনপি, তাদের গুলশানের অফিসে এসি রুমে বসে জুম মিটিং করেছেন, আশা আলো যে হ্যাঁ ওনারা নির্বাচনটা করবেন, তাদের সংগঠনকে শক্তিশালী করবেন। সারা বাংলাদেশে 2.25 লক্ষ এজেন্ট নিয়োগ করার প্রক্রিয়া ওনারা নেবেন। কিন্তু পাশাপাশি দেখলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগ 30টা আসনও পাবে না। এই বক্তব্য কিন্তু ওনারা আগেও দিয়েছেন, ওনারাই কিন্তু 30টা আসন পেয়েছেন। আমরা এটা বলতে চাই না, আমরা বলতে চাই যে কথাটা বলার, আমি বলতে চাইছি কি জানেন, নির্বাচন একটা যুদ্ধ, নির্বাচনী যুদ্ধ, মাঠে যেমন যুদ্ধ, এই যুদ্ধে অবতীর্ণ হতে হলে আবাহনী মহামেডান হতে হবে। আবাহনী ওয়ান্ডার্স হলে হবে না, আবাহনী ওয়ারিয়র হবে না। হ্যাঁ, ওয়ারি ওয়ান্ডার্স তবে এক সময় চ্যাম্পিয়ন দল ছিল, কিন্তু সেই জায়গায় লেভেল প্লেইং ফিল্ডও নিশ্চিত করার কথা আসছে। সেই বিষয়গুলো নিয়ে হয়তো আলাপ করবে। আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাব, এরপর আবার আপনার কাছে আসব। নির্বাচন কমিশনের উপর দোষ চাপিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে বা সরকারি দল
দেখুন অসংখ্য ধন্যবাদ। আমি আসবো এবিএম রিয়াজুল কবির কাউসার, আমি একটু শুনে আসি ডক্টর জাহিদুর রহমান। ধন্যবাদ আপনাকে। কাউসার ভাইকে দিয়ে শুরু করি। জলিল ভাইয়ের ব্যাপারেও আমার কিছু কথা আছে ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। কাউসার ভাই নির্বাচনকে একটা যুদ্ধ বলছেন। একটা খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে, করোনার সময় ফ্রন্টলাইনার শব্দটা খুব যখন ব্যবহার করা হচ্ছে, ডাক্তার বা আদার ওয়ার্কার্স, এবং আমরা বাংলায় শব্দটা ব্যবহার করলাম করোনা যোদ্ধা। ফ্রন্টলাইনার যুদ্ধের শব্দ, এটা নিয়ে বিখ্যাত অর্থনীতিবিদ, আমার খুব পছন্দের একজন মানুষ, অমর্ত্য সেন, খুব স্ট্রংলি প্রটেস্ট করেছেন। উনি বলছেন আমরা যখন ফ্রন্টলাইনার বলি আমরা এটা একটা যুদ্ধের চেহারা দেই, এবং যুদ্ধের চেহারা মানেই হচ্ছে যুদ্ধের মধ্যে প্রচুর নিয়মের ভায়োলেশন হবে। যুদ্ধের নিয়ম আছে, যুদ্ধের নিয়ম নেই তা না, জেনেভা কনভেনশন দেখাতে পারেন, কিন্তু যুদ্ধের মধ্যেই যুদ্ধাপরাধ হয়, প্রতি যুদ্ধে হয়েছে। সুতরাং এই যে যুদ্ধ শব্দটা আমরা আবার ব্যবহার করছি ওই একই রকম, প্রতিরোধ, টিকে থাকা, যুদ্ধ সেটার জায়গা, এই শব্দগুলো থেকে আমাদের বের হওয়া উচিত বলে আমি খুব সিরিয়াসলি মনে করি। জলিল ভাইয়ের প্রসঙ্গে যে কথা বলতে যাচ্ছিলাম সেটাই আসছি, সেটা হলো জিয়াউর রহমানের সময় কি নির্বাচন হয়েছে, এরশাদের সময় হয়েছে সত্যিকার অর্থেই সমস্যা ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা রিসেন্টলি যা হয়েছে, ভাইয়া জিয়ার সময় কোথায় 100% ভোট হয়েছে উনি নাম বলেছেন। আমি যদি এবারকার একাদশ সংসদ নির্বাচনের তথ্য দিই, 213টা কেন্দ্রে 100% ভোট কাস্টেড হয়েছে। 213টা, আমি বলি আপনি শুনুন। 96 থেকে 100% যদি ধরি তাহলে 418টা কেন্দ্রে, 90 থেকে 95 যদি ধরি 6500-এর মতো কেন্দ্রে, এবং 80 থেকে যদি 89 ধরি প্রায় 16,000 কেন্দ্রে। এগুলো নিয়ে আমরা কথা বলছি না কিন্তু স্পেসিফিকলি। আচ্ছা, খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে 587টা কেন্দ্রে যত ভোট দেয়া হয়েছে সবগুলো নৌকা মার্কা পেয়েছে। আবার বিএনপি একটা কেন্দ্র আছে যেখানে যত ভোট দেওয়া হয়েছে সব ধানের শীষ পেয়েছে, নৌকা এত উন্নয়নের পরও ওখানে একটা ভোট পায় নাই। আমরা এই রকম স্পষ্ট ডাকাতি দেখছি, কিন্তু আমি এগুলো নিয়ে স্পষ্টভাবে কথা বলছি না। আমি আরেকটা জায়গায় একটু আসি। টিআইবি 50টা র্যান্ডম স্যাম্পলিং করে একটা টেস্ট করেছিল, যেটা বাবুল ভাই একটু বলেছেন, সেখানে খুব একটা ইন্টারেস্টিং কথা। আমি কাউসার ভাই, আমি আপনার কাছে এটা একটু জানতেই চাইছি, আপনি একটু খেয়াল করুন কথাটা। ওখানে 33টায় রাতে সিল মারা, 41টায় জাল ভোট, নানান রকম স্ট্যাটিস্টিক্স আছে। আমি রাতে সিল মারাটা বলছি, 33টা। সো 50-এ 33 করে 66% কেন্দ্রে ভোটে এই সমস্যা ছিল। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, খুবই জরুরি প্রশ্ন, সেটা হচ্ছে আমি একটু পড়ে শোনাতে চাই। ওনাকে এটার বিরুদ্ধে আওয়ামী লীগ প্রচণ্ড রকম নেগেটিভ কথা, নির্বাচন কমিশন প্রচণ্ড রকম নেগেটিভ কথা বলেছে, যাচ্ছে তাই বলেছে, টিআইবির হিসাব খুঁজবো, ওনারা মাঠে প্রচুর গরম করেছে। আচ্ছা, টিআইবি তো নির্বাচন নিয়ে বিভৎস কথা বলল, আপনারা তাদের বিরুদ্ধে সিরিয়াসলি মামলা করেননি কেন? আমি তো ইফতেখারুজ্জামানকে এই বিভৎস মিথ্যা কথা বলার জন্য জেলে দেখতে চাওয়া উচিত ছিল, দেশকে এত মিথ্যা কথা বলছে। মজাটা হচ্ছে জনাব ইফতেখারুজ্জামানকে বিবিসি জিজ্ঞেস করেছিল, আমি পড়ে শোনাচ্ছি যে কি প্রমাণ আছে তাদের কাছে। উনি জবাবে বলছেন, অভিযোগগুলো ব্যাপক এবং এসব অভিযোগের যথার্থতা এবং গ্রহণযোগ্যতা যাচাই করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিটি পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ সম্পর্কে যথাযথ তথ্য প্রমাণ রয়েছে। আপনি চাইতেন তার কাছে তথ্য প্রমাণ, আমরা দেখতাম, উনি না দিতে পারুক, কিন্তু এমন না যে আপনি এটাকে পাত্তা দেননি। ওই সময় আপনি পত্রিকা খুঁজে দেখুন টিআইবির বিরুদ্ধে কত কি কথা বলা হয়েছিল, ওই জায়গায় ওনারা যাননি, কারণ উনি চ্যালেঞ্জ করেছেন, ওনার কাছে তথ্য প্রমাণ আছে। তো আমরা এই রকম একটা ঘটনার পর এখন জলিল ভাইয়ের সাথে যদি আমি একটা জায়গায় একমত, মিলিটারি গভর্নমেন্টের পাওয়ার নেবে না, সেটা পাওয়া নিতে পারে না, কোনো সমস্যা নেই, কিন্তু একটা মিলিটারি ডিক্টেটরশিপ, সেটা মিলিটারি বলেই খুব খারাপ কিছু, আবার একটা সিভিলিয়ান ডিক্টেটরশিপ যদি হয় তাহলে সেটা ভালো কিছু হবে বা সেটা মানুষের জন্য কম ক্ষতিকর হবে, ইজ ইট অলওয়েজ? বরং একটা কথা কিন্তু বলা হয়, একটা সিভিলিয়ান ডিক্টেটরশিপ আরও খারাপ একটা জায়গায়, কারণ ওর না তৃণমূল পর্যন্ত সংগঠন থাকে, গ্রাম পর্যন্ত আওয়ামী লীগ আছে, কিন্তু ওর এই যে অথরিটারিয়ান অ্যাটিটিউড, অথরিটারিয়ান রেজিমের যে ওই হাত কিন্তু গ্রামের একেবারে গ্রাসরুট পর্যন্ত আছে। অনেক ক্ষেত্রে না মিলিটারি ডিক্টেটরের হয়তো জায়গা থাকে না, আমি হালাল করছি না, কিন্তু আমার কথাটা হচ্ছে ডিক্টেটর সেটা যেভাবেই হোক, অনৈতিকভাবে যেই ক্ষমতায় থাকুক, সে মানুষের উপর রিপ্রেশন চালায়। এবং জনগণ হিসাবে আমি কার দ্বারা চাপের শিকার হচ্ছি, কার দ্বারা অত্যাচার শিকার হচ্ছি? আমি তো অত্যাচারিত হচ্ছি, আমি তো ভোট দিতে পারছি না, আমি জিয়ার সময় পারলাম না, না এরশাদের সময়, বরং আমি ওর চাইতে এটাকে খারাপভাবে দেখি, কারণ এনাদের না এক ধরনের একটা শক্তি গায়ের জোরে বলার চেষ্টা করেন আমরা ডেমোক্রেটিকলি ইলেক্টেড। সামরিক শাসকদের ওই সাহসটা থাকে না, ওরা কিন্তু বলছেন খুব সিরিয়াসলি আমরা নির্বাচিত হয়েছি, আমরা উন্নয়ন করেছি বলে লোকজন আমাদেরকে ভোট দেয়, কিন্তু না, দিনের শেষে আসলে দেশের যে ক্ষতি হওয়ার, সেই ক্ষতি যেমনই হোক না কেন স্বৈরাচার, সেটা। অসংখ্য ধন্যবাদ, আমি আবারও আসবো আপনার কাছে। শহীদুল ইসলাম বাবুল, আমরা সামনের দিকে আগাতে চাই, সামনের যেই আপনারা বলছেন যে একটি ভয়াবহ পরিস্থিতি যে একেবারে স্বস্তিদায়ক নয়, সে বিষয়টি আমরা হয়তো সবাই স্বীকার করব, দায়ও আছে রাজনৈতিক দলগুলোর, যেটি আব্দুল জলিল ভূঁইয়া বললেন। উত্তরণের উপায় কি? হ্যাঁ, উত্তরণের উপায় নিয়ে বলছি। আপনি সামনের দিকে যে যেতে চান, কিভাবে যাবেন?
আপনি বলেন, আমরা যদি অন্যায়, অনিয়ম, ভোট ডাকাতি, লুণ্ঠনের কথা, অর্থনৈতিক দুর্নীতির কথা বলি, আমরা চলে যান সেই 40 বছর আগে জিয়াউর রহমানের শাসনামলে, আর 15 বছর আগে বিএনপির শাসনামলে। আমি যদি ধরেই নেই জিয়াউর রহমানের আমলে ভাই বললো একটা কেন্দ্রে 100 ভাগ ভোট করেছিল, ওনার এটাও বলা উচিত ছিল, যেহেতু জলিল ভাই মানে গণমাধ্যমের মানুষ, তার কাছ থেকে আমরা এটা আশা করি যে এই যে দিনের ভোট রাতের বেলায় হয়ে গেল, এটা প্রকাশিত সত্য, সহস্র শত সহস্র কোটি কোটি মানুষ দেখলো, গণমাধ্যম দেখলো, সারা পৃথিবী দেখলো, সেটি নিয়ে জলিল ভাই একবারও কথা বললেন না। আমি খুব হতাশ হলাম। তারপরে এই যে নির্বাচনের আগে 153 একটা ভোট করার আগে একটা সরকার গঠিত হয়ে গেল, তারপরে বাকি 147টা আসনের মধ্যে 5% ভোট হলো। তাম দুনিয়ার ইতিহাসে, তাম দুনিয়ার ইতিহাস খুঁজলে আপনি এই ধরনের একটা অস্বাভাবিক ভোটের কাহিনী আপনি খুঁজে পাবেন? তার মানে 5% যদি ধরি, কাস্টিং ভোট যদি 2.5% ভোট নিয়ে একটা সংসদ 5 বছর দেশটা চালিয়ে গেল, এটা নিয়ে জলিল ভাইরা দেখেন না। এটা জিয়াউর রহমানের আমলে কি ঘটেছিল, হানা ভোট, সেখানে উনি যেটা বলেছেন শতভাগ ভোটের কথা, এই কথাগুলো ঠিক না। সেখানে 66% ভোট করেছিল, এটা আমি তথ্য ভিত্তিক বলছি। কিন্তু আওয়ামী রিজিমে এই যে দুইটা নির্বাচন হইলো, এই নির্বাচনের মতো কলঙ্কজনক নির্বাচন স্বৈর শাসক এরশাদের আমলেও হয়নি, বিএনপির কোনো আমলে হয়নি। উনি ওই আমলগুলো দেখলেন, 91 নির্বাচনটা উনি দেখলেন না, যেটা সুস্থভাবে ক্ষমতা হস্তান্তর। 96 নির্বাচন যেটা দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, সেটা উনি দেখলেন না। 2001 সালের নির্বাচন, সেটা উনি দেখেন না। আর 2008 সালও যদি ধরি, সেটা উনি দেখলেন না। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি খারাপ করেছিল, এটা করেছিল, বিতর্কিত করেছিল, আপনি মাথায় কেটে ফেললেন মাথা ব্যথা হলো বলে। এটাই কি আমরা যত দিন যাচ্ছে ভূতের পায়ের মতো, আমরা কি পেছনের দিকেই যেতে থাকবো? আপনি তো সামনের দিকে আগানোর কথা বলছেন। কে আগাবে সামনের দিকে বলেন? একটা জাতি, রাষ্ট্র, সরকার যখন স্বেচ্ছাচারী হয়ে যায়, যখন গুন্ডাতন্ত্রের উপর ভর করে, যখন প্রশাসন যন্ত্রের উপর ভর করে, যখন র্যাব, পুলিশ, বিজেপি মারণাস্ত্র দিয়ে নির্দ্বিধায় মানুষ হত্যা করবে, সেই রাষ্ট্রে আপনি যদি মানবতা, গণতন্ত্র, আইনের শাসন, অধিকারের কথা বলেন, আর 40 বছর আগের উদাহরণ সামনে নিয়ে আসেন, সেটা মানুষের সাথে প্রশ্ন আর তামাশা ছাড়া আর কিছু না। বাদ দিলাম সব, আপনি দেশের মিডিয়ার কথা বাদ দেন, আপনার বিদেশি সংস্থা, যেটা জার্মান ভিত্তিক সংস্থা, মানে বার্টেলসম্যান স্টিফটুং কি বলেছে, যে বাংলাদেশ একটি স্বৈরতান্ত্রিক দেশ বলা হয়েছে। তারপরে ফ্রিডম হাউস বলেছে যেখানে আংশিক গণতন্ত্র রয়েছে। তারপরে ইন্টেলিজেন্স ইউনিট বলেছে হাইব্রিড রিজম। বাদ দেন আপনি এগুলোর কথা। এই যে উন্নয়নের গল্প যদি আমি বলি, ওনারা যে উন্নয়নের কথা বলেন, সমস্ত সূচক এবং মিডিয়া সূচকে বাংলাদেশের গণমাধ্যমের অবনমন হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অধপতন হয়েছে এই 13 বছরে, আপনি বলেন 800 পৃথিবীর সেরা 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের কোন বিশ্ববিদ্যালয়, আমরা নির্বাচনী ব্যবস্থায় ছিলাম, ওগুলো কি বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন না? উন্নয়নের কথা উনি বলেন তো ওনারা, সেই জন্য একটু বলার দরকার আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ওয়াশ শহর হলো ঢাকা, সেকেন্ড হাইস্ট ওয়াশ। এবং ইন্টারনেটের কথা আমরা বলেন, ইন্টারনেটের উন্নয়ন, ডিজিটাল উন্নয়ন করেছেন। আরে ভাই, পৃথিবীর 112টা দেশের মধ্যে 102তম হলো বাংলাদেশ, এবং এশিয়ার মধ্যে শুধুমাত্র আফগানিস্তান, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের উপরে আমাদের ইন্টারনেটের গতি। গ্রামে যাই দেখেন, ফোন 10 বার কল ড্রপ হবে, আপনি কথা বলতে পারবেন না। এই হলো ওনাদের ইন্টারনেটের উন্নয়নের গতি। এইসব বলে না, সেই জন্য আমাকে বলতে হয় যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আওয়ামী লীগ সমস্ত জনগণের মানে কি দায়িত্ব আজকে তারা গ্রহণ করেছে, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, তাহাজ্জুদের সময় নির্বাচন করে, মানে ক্যান্ডিডেট ছাড়া নির্বাচন করে। জলিল ভাই যেটা বললেন যে দলীয় নির্বাচনে প্রার্থী পাওয়া যায় না, তাহলে এটা ত্রুটিপূর্ণ নির্বাচন। স্থানীয় সরকার নিশ্চয়ই স্বীকার করতে হবে, যে নির্বাচনে প্রার্থী থাকে না, যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকে না, যে নির্বাচনে ভোটার থাকে না, যে নির্বাচনে কেন্দ্রে গরু ছাগলের উৎসব হয়, সেই নির্বাচনকে যদি আপনি বৈধতা দেন বা ভালো নির্বাচন বলেন, সুন্দর নির্বাচন বলেন, মানে এই সমস্ত কথার মধ্যেই কাউসার ভাইয়ের কথার খুব উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি। আমি জলিল ভাইয়ের কথা দিয়ে অসংখ্য বললাম, ধন্যবাদ। এক প্রথা এবং এক পাক্ষিক কথা উনি বলেছেন। উনি যদি সমন্বয় করে বলতেন তাহলে বুঝতাম যে না, তিনি দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেননি। থ্যাংক ইউ। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। এখানে নির্বাচন ব্যবস্থাপনায় যে আইনগুলি বিদ্যমান আছে, এই আইনগুলি কিন্তু বিএনপির সাথে আলোচনা করে করা হয়েছে। এখন ওনারা নির্বাচনে দাঁড়াতে পারছেন না, প্রার্থী পাচ্ছেন না, অংশগ্রহণ করতে পারছেন না, কথাগুলো বলছেন। আমি একটা ব্যাপার একটু বলে নিচ্ছি, টিআইবির বিষয়টা। টিআইবির প্রথম আলো পত্রিকায় আসার পর আমরা প্রতিবাদ করেছিলাম এবং আমরা জবাব দিতে চেয়েছিলাম। ওনারা আমাদের উত্তরে জানিয়েছিল, আমরা বিভিন্ন জনগণ, ভোটারের সাথে শুনে আমরা এটা তৈরি করেছি। দেখুন, আমরা নির্বাচনী আইন বিধি মেনে নির্বাচনে অংশগ্রহণ করি। কোনো আইনের ব্যত্যয় হলে আমরা হয় নির্বাচন কমিশনে যাব, নয়তো কোর্টে যাব।
আদালতে যাব। এখন একটা সংস্থা কি করলো, আমরা আইনত ব্যবস্থায় যেতে পারি না, যাওয়ার প্রয়োজন মনে করি না। এবং পরবর্তীতে ওনারা আরেকবারও এটার ব্যাপারে রেজাল্ট দিয়েছে যে আমাদের এগুলো ঠিক হয়নি। আমি সেটা বলতে চাই না। আমি মনে করি আমাদের সাথে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল যারা নির্বাচন অংশগ্রহণ করেছে, তারা নির্বাচনের ব্যত্যয়ের বিষয়ে নির্বাচন কমিশন বা আদালতে দ্বারস্থ হয়েছে কিনা লক্ষ্য করে দেখবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি কিন্তু হাইকোর্টে 71টি মামলা করেছিল। তথ্য উপাতথ্য প্রামাণিক দলিল না থাকার কারণে তারা কিন্তু সে মামলাগুলি আর চালানো হয়নি। এবিএম রিয়াজুল কবির কাউসার, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তো সংবিধানে আইন প্রণয়নের কথা বলা হয়েছে, দীর্ঘদিন যেটি হয়নি। বিএনপি ক্ষমতায় ছিল, আপনারা ছিলেন, কিন্তু সেই ব্যাপারে আপনাদের এখনকার বক্তব্য কি, বা সেই জায়গায় আপনি যেহেতু বলছিলেন যে সংবিধানে কি আছে আমরা হয়তো সেই দিকে যাব, সেই জায়গায় আমাকে দেখতে হবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন 2 বছর পর, কিন্তু আগামী 4 মাস পর একটি নতুন নির্বাচন কমিশন আসবে। এটা কিন্তু আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের দায়িত্ব না। এটা সংবিধানের 108 ধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি ব্যবস্থা নিয়ে উনি সংবিধানের আলোকে উনি 5 সদস্যের একটি প্যানেল নির্বাচন কমিশনে মনোনয়ন দেবেন। গত 2 বার যেভাবে হয়েছে, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ওনাদের আলোচনার ভিত্তিতে সার্চ কমিটি করেছে। সার্চ কমিটিতে অনেক রাজনৈতিক দল তাদের নাম দিয়েছে, সেখান থেকে মহামান্য রাষ্ট্রপতি 5 জনকে মনোনয়ন দিয়েছেন। তখন বিএনপি সহ কোনো রাজনৈতিক দল কিন্তু কোনো কথা বলেননি বা বিরোধ করেননি, তাদের প্রতিবাদ জানান। হ্যাঁ, পরে নির্বাচন হয়েছে, যেখানে নির্বাচনে জয়ী হয়েছেন তারা কমিশনকে সাধুবাদ জানিয়েছেন, যেখানে পরাজয় হয়েছেন সেখানে বলেছেন এই নির্বাচন কমিশনের দিয়ে নির্বাচন করা যাবে না। সারাদিন বলেছেন, আবার সন্ধ্যায় যখন বিজয়ী হয়েছেন তারা আবার সাধুবাদ দিয়েছেন। এইভাবে তো হয় না। হ্যাঁ, এখানে যেভাবে বলা হয়েছে, আমি যেটা বলতে চাইতাম, যেটা নির্বাচন অবশ্যই একটা যুদ্ধ, ভোটের যুদ্ধ। এখানে আমরা কি চাই, ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, এই প্রক্রিয়া যেতে হবে। আমরা বলবো না আমাদের নির্বাচন ব্যবস্থা একটা আধুনিকতম অবস্থায় চলে গেছে বা যাওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশনকে অনেক বিষয়ে আধুনিকরণ করা হয়েছে এবং সরকার সে ব্যবস্থা দিয়েছে। আমরা এখন সারা বাংলাদেশে স্মার্ট কার্ড, ন্যাশনাল আইডি কার্ড এইসব দেওয়ার কারণে জাল ভোট হচ্ছে না। এখন একজনের ব্যর্থতা, নিজ দলের ব্যর্থতা যদি আমরা অন্য দলের উপর চাপাই, নির্বাচন কমিশনের উপর চাপাই, সেটা সফল তো ওনারা পাবেন না। জনগণ কিন্তু বুঝে যাচ্ছে যে তাদের ব্যর্থতা চাপিয়ে তারা এ থেকে পার পেতে চাচ্ছে। অসংখ্য ধন্যবাদ এবিএম রিয়াজুল কবির কাউসার, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে এই পর্যায়ে শেষ করছি, আমরা ডক্টর জাহিদুর রহমানের কাছে যাব। জি, খুব দ্রুত কয়েকটা পয়েন্ট একটু টাচ করি। সেটা হচ্ছে নির্বাচন কমিশনের আইন 118-তে রাষ্ট্রপতি করবেন বলেছেন, এটা রাষ্ট্রপতি করেন না, এটা একেবারেই ভুল প্রচারণা। আমি আসছি কেন সেটা, কিন্তু এখন স্পষ্টভাবে লেখা আছে এরকম, উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে। সো আইন হতেই হবে, এটা ছাড়া এটা কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক। এক, রাষ্ট্রপতিকে নিয়োগ করেন, এই একটা মজার ট্রিক আছে। কাগজে কলমে আমাদের রাষ্ট্রপতি কিন্তু নিরপেক্ষ, কারণ কেউ যখন এমপি থেকে রাষ্ট্রপতি হন ওনার কিন্তু সংসদীয় সিটটা বাতিল হয়ে যায়। সো উনি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ। বাংলাদেশের এই একটু পেছনে যাই, যখন নিম্ন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন হচ্ছিল তখন আইনমন্ত্রী বলেছিলেন যে, তখন বিচারপতি সিনহা ছিলেন, যে উনি রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সংবিধানের 115-16-তে রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে করবে বলা আছে। আমরা মজাটা হচ্ছে এই জায়গায়, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। আমাদের আর্টিকেল 48-3 বলছে রাষ্ট্রপতির ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা শুধু দুটো জায়গায়, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, আর যাবতীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ। তার মানে এখানে নির্বাচন কমিশনে যে রাষ্ট্রপতি বলা হচ্ছে, ওনারাও কিন্তু রাষ্ট্রপতি শব্দটা সামনে আনছেন, আসলে রাষ্ট্রপতি কিচ্ছু না, এটা সরকার। প্রধানমন্ত্রী ফাইনালি যে লিস্ট পাঠাবেন সেটাই রাষ্ট্রপতিকে, পরামর্শক্রমে বলা না, একদম না। পরামর্শ মানে ওনার পরামর্শ শুনে ওনাকে কাজ করতে বাধ্য, একদম এক্সক্লুসিভ পাওয়ার ওনার শুধু দুটো আছে, এর মধ্যে একটা প্রায় নাই। কারণ আপনি কাকে প্রধানমন্ত্রী ডাকবেন, যে নির্বাচনে হেরে গেছে তাকে ডাকা সম্ভব না। সো কাগজে কলমে আসলে প্রধান বিচারপতি ছাড়া আপনার আর কোনো ক্ষমতা নাই। সো আলটিমেটলি এটা সরকারের হাতে। এখন আপনি একটা প্রশ্ন করছিলেন,
যে নির্বাচনটা আমাদের কি হতে পারে, যে সামনে আমরা একটা পরিস্থিতির মধ্যে আছি, সেটা নিয়ে দুটো কথা খুব জরুরি। সেটা হলো আমরা কাগজে কলমে ধরে নিলাম একটা অসাধারণ নির্বাচন কমিশন হলো, আইন হলো, বা ছাড়াও যদি একটা অসাধারণ নির্বাচন কমিশন হয়। আমি দুটো ঘটনার একটু উল্লেখ করতে চাই। একটা বিএনপির সময় মাগুরা নির্বাচন একটা হয়েছিল, ভীষণ বিতর্কিত নির্বাচন, এবং ওই সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুর রউফ, যিনি 91 নির্বাচন করেছেন, এবং ওই কমিশনটা যথেষ্ট প্রশংসিত একটা কমিশন। সেই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশন মাগুরায় গিয়েছিলেন, এবং ওখানকার বিশৃঙ্খলা দেখে উনি কন্ট্রোল করতে না পারে ঢাকায় ফিরে এসে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। সো নির্বাচন কমিশন চেয়েছে, কিন্তু সরকারের যত যাবতীয় সমস্যার কারণে উনি সেটা কন্ট্রোল করতে পারেননি। এবার এই আমলের একটা উদাহরণ দিই। নারায়ণগঞ্জ মেয়র নির্বাচন যখন হয়, শামসুল হুদা কমিশন 8 সালের অসাধারণ বিখ্যাত একটা কমিশন, সেই কমিশন ওখানে মিলিটারি ডিপ্লয় করতে চেয়েছিল, পারে নাই, সরকার দেয়ই নাই। কেন পারে না জানেন? ওই যে বলে নির্বাচন কমিশন খুব স্বাধীন, একেবারেই ভুল কথা। আমাদের 120 আর 126 এই দুইটা আর্টিকেলে বলছে সরকারের কর্তব্য হবে নির্বাচন কমিশনকে সাহায্য করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা না হলে এটা কিভাবে হবে, কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশন, এবং আমি উদাহরণ দিয়ে দেখালাম যথেষ্ট পরিচিত বিখ্যাত দুটো কমিশনও তার মতো করে নির্বাচন করতে পারেনি। সুতরাং বাংলাদেশে একটা দলীয় সরকার যদি থাকে এবং তার যদি সদিচ্ছা না থাকে, সদিচ্ছা নাই আমরা 18 সালে দেখে শেষ হয়ে গেছে। আর আমি একটা কথা বলে শেষ করতে চাই, একটা মাগুরা আসনের নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকার আনার যুক্তি হয়ে থাকে, ইয়াস ওই নির্বাচনটা নিশ্চিতভাবে ম্যানিপুলেটেড হয়েছে, এরপরে আওয়ামী লীগ আন্দোলন করলো, তাহলে 18 সালে যা ঘটে গেল, তারপর এই সরকার বা দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা আমরা ভাবি কিভাবে? এবং একটা নিউট্রাল গভর্নমেন্ট, কোনো না কোনো ফর্মে, নির্দলীয় গভর্নমেন্ট ছাড়া অন্তত বর্তমান বাংলাদেশ, আমরা তর্ক করতে পারি আমাদের এই করতে হবে ওই করতে হবে, না 2 বছর সামনে রেখে আমি এটা পারি না। শেষ করছি একটা কথা দিয়ে, আমরা প্রায় না কনস্টিটিউশন দেখানোর চেষ্টা করি। জুরিসপ্রুডেন্সের বেসিক হচ্ছে মানুষের কল্যাণের চেয়ে বড় কোনো আইন নেই। আর আমরা যদি একমত হতে পারি, একাদশ সংশোধনীতে কি হয়েছিল, অভিনব কায়দায় বাংলাদেশে একজন প্রধান বিচারপতি এসে রাষ্ট্রের ক্ষমতা নিয়েছেন, আবার ফিরে গেছেন, তখন কনস্টিটিউশনেও ছিল না, পরে আমরা একাদশ সংশোধনী রেটিফাই করেছি। তার মানে আসলে এটা এমন কোনো বিষয় না যেটা নিয়ে চেঞ্জ করা যাবে না, মানুষের কল্যাণের জন্য এটা করা উচিত হবে। আব্দুল জলিল ভাই, আমরা শেষ করব। আসলে আমি আমাদের নেতা বাবুল সাহেব আমার বক্তব্যটাকে পার্টিজান বলেছেন, যতটা আমি বুঝেছি। আসলে আমি কাউন্টার বক্তব্য না দিয়ে মনে হয় আশাবাদের কথা শুনেই শেষ করব। এটা আমি শেষ করব। জি, আসলে আমি ধারাবাহিকতার, আজকে যে ঘটনাগুলি ঘটছে ওই ধারাবাহিকতায় হচ্ছে। উনি এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। আমি এই জন্য কতকগুলি উদাহরণ হিসেবে ডাটা দিয়ে আমি বলেছিলাম। আসার ইয়েটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে থিওরি অ্যান্ড প্র্যাকটিস, আমাদের থিওরিতে কি আছে, ধরেন কনস্টিটিউশনে কি আছে, ধরেন এই যে আপনার জাস্টিস শাহাবুদ্দিনের সময় যে এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়েছে, তারপরে আইনে হ্যাঁ কনস্টিটিউশন নিয়ে এসছে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল এখনও তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হতে হবে, ডায়ালগটা হতে হবে, যেটা আমরা মিসিং আমাদের গণতন্ত্রে বা আমাদের রাজনীতিতে, সেটা হলো ডায়ালগটা নেই। ডায়ালগটা হতে হবে, এটা রাষ্ট্রপতি অর্গানাইজ করতে পারেন যদি তিনি কনস্টিটিউশনালি নিরপেক্ষ লোক, রাজনীতির চিন্তার দিক থেকে যাই হোক। আরেকটা জিনিস হচ্ছে যে সবাইকে ইগো বাদ দিয়ে আসতে হবে, তা না হলে পরে আপনার আমাদেরকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমরা গণতন্ত্রের কথা বলবো। আর আরেকটা জিনিস হলো, এইগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেকটা দলের একটা আদর্শ থাকতে হবে। আমার কাছে যেটা মিসিং মনে হয়, রাজনৈতিক দলগুলো কোনো আদর্শ নিয়ে রাজনীতি করছে না। তারা নিতান্তই একটা অর্থনীতির কথা চিন্তা করে কিভাবে ডেভেলপমেন্ট কী, কিন্তু জাতি গঠনের ক্ষেত্রে যদি আপনি ফিলসফি, একটা দর্শন যদি বাস্তবায়ন করা না যায়, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ হবে কোন আদর্শের ভিত্তিতে? অসংখ্য নৈতিকতাটা না থাকলে চারজনকে রাজনীতিটা ভালো হবে জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।